শাহানা চৌধুরীর রক্তিম চোখে তাকায় সায়ানের দিকে। সায়ান পুনরায় হাসে, স্থির হয়ে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে, আপনার রাগ হওয়ার কারণটা আমি জানি, বলি শুনবেন? আপনার মেয়েকে কেন বিয়ে করলাম সেটাই তো। আচ্ছা, সেটা না হয় আরেকদিন বলবো। এখন দ্বিতীয় কারণটা শুনুন। আপনার মেয়ের গায়ে জড়ানো শাড়িটা দেখে রাগ হচ্ছে, তাই না? এত বড় বাড়ির মেয়ে কিনা এমন শাড়ি পরে বিয়ে করলো, স্যাহ। সায়ান থামে, পুনরায় শাহানা চৌধুরীর দিকে ঝুঁকে হিসিয়ে বলে, জানেন শাড়ির দাম কত? মাত্র 400 টাকা, ফুটপাত থেকে কিনেছি। আর ওই যে গায়ের ওড়নাটা দেখছেন, ওইটা থেকে নেন। ইস, কার গায়ে ছোঁয়া লেগে আছে ওই ওড়নাটায় কে জানে? কোন ফকিন্নি জাতের নয় তো। সায়ন চৌধুরীর গা রিরি করে ওঠে। সে রীতিমতো রাগে ফুঁসছে, যার দরুন আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাবে তার আগে সায়ন চৌধুরী বলে ওঠে, রিল্যাক্স, আনহেলদি মাদার ইন ল, রিল্যাক্স। এখনই এত উত্তেজিত হলে চলবে? এখনো তো আরো অনেক কিছু বাকি। জানেন আপনার মেয়েটা খুব বোকা। কি সুন্দর কোনো কিছু যাচাই বাছাই না করেই আমাকে বিয়ে করে নিল। আবার যেভাবে নাচাচ্ছি সেভাবে নাচছে, একদম কাঠের পুতুলের মতো। এই কাঠের পুতুলের মাধ্যমেই আমি আমার পুতলির কাছে পৌঁছাবো। সকলের থেকে ছিনিয়ে নিয়ে তাকে নিজের করে নিব, একান্তই আপন করে। কেউ তাকে ছোঁয়া তো দূরে থাক, চোখে দেখতেও পারবে না। সায়নের চোখে মুখে হিংস্রতা ভর করে, তবে নিজেকে স্বাভাবিক করে পুনরায় বলতে শুরু করে, এখন থেকে আপনার করা প্রতিটি অন্যায়ের শাস্তি পাবে আপনার মেয়ে। আমার পুতলির গায়ে করা প্রতিটি আঘাতের দ্বিগুণ পরিমাণের আঘাত ফেরত পাবে আপনার মেয়ে। মাইন্ডেড। বলেই দৃষ্টি ঘুরায় প্রিয়ন্তীর দিকে। শাহানা চৌধুরীও সেই দৃষ্টি অনুসরণ করে তাকায় সেদিকে। সহসায় তার গা জ্বলে ওঠে। এই ছোট লোকের বাচ্চা তার ছেলের সাথে তার মেয়ের জীবনটাও শেষ করে দিল। এই কাল নাগিনীকে এসে ছাড়বে না, কিছুতেই না। তখনই ধীর গতিতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সৌহার্দ্য। সদ্য গোসল সেরে আসায় তার চুল থেকে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। সে জলে ভিজে গায়ের কালো টি শার্টটা বারবার লেপ্টে যেতে চাচ্ছে শরীরের সাথে। সায়ান ঘাড় কাত করে তাকায়। সৌহার্দ্যকে নামতে দেখে সহসাই তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে, যার দরুন সেও সৌহার্দ্যের ন্যায় ধীর গতিতে এগিয়ে যেতে থাকে সিঁড়ির দিকে। সেই সিঁড়িতে আসতেই সৌহার্দ্য স্থির হয়ে দাঁড়ায়। সায়ানকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পকেটে হাত গুজে শান্ত দৃষ্টিতে তাকায় সায়ানের রহস্যময় হাসি হাসি মুখটার দিকে। মিস্টার সৌহার্য মুনাফ চৌধুরী। ও সরি সরি, মিস্টেক। রেসপেক্ট ব্রাদার ইন ল। ইউর টু মাচ লেট। সিনেমা তো শেষ। খাম, খতম। সৌহার্দ্য নির্লিপ্ত ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুজে তখনও তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। সায়নের কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না, যার দরুন শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, What do you mean? আমি কিছুই মেন করছি না, তবে একটা সিক্রেট বলতে চাই, শুনবেন? সায়ন থামে, সৌহার্দ্যের দিকে ঝুঁকে হিসিয়ে বলে, জানেন আপনার বউটা খুব মিষ্টি, দেখলেই কেমন নিজের বউ মনে হয়। আমি দিয়ে দিবেন নাকি আপনার বউটাকে? বলেই চোখ টিপে সায়ন। সৌহার্দ্য সহসায় সায়নের কলার চেপে ধরে। রাগে তীব্র হুঙ্কার দিতে গিয়েও থেমে যায় ড্রয়িং রুমে উপস্থিত বায়োজ্যেষ্ঠদের দেখে। সেখানে বাড়ির সকলেই উপস্থিত, যার দরুন সে চাইছে না এ ব্যাপারে ঝামেলা করতে। ব্যাপারটা তার সাথে প্রিয়ন্তী জড়িত দেখে সৌহার্দ্য হাত ঢিলে হয়ে আসে। সে চাইছে এই উটকো ব্যাপারটা বাড়ির বড়দের কানে যাক, যেখানে তার প্রিয়র সম্মান জড়িত। সৌহার্দ্যের হাতের বাঁধন আলগা হতেই মাথা নিচু করে হাসে সায়ান। সে জানতো সৌহার্দ্য এমনটাই করবে, যার দরুন নিজের কলার থেকে সৌহার্দ্যের হাত দুটো ছাড়িয়ে নিয়ে বুকে হাত বেঁধে পুনরায় ঝুঁকে বলে, আপনার বউ এত মিষ্টি কেন বলুন তো? কি সুন্দর পবিত্র পবিত্র ঘ্রাণ নিয়ে ঘুরে বেড়ায়। আশেপাশে থাকলে মনে হয় জান্নাতে চলে এসেছি। পৃথিবীর বুকে এমন জান্নাত কই পাই বলুন তো? কিন্তু আপনার বাড়িতে আছে। সেই জান্নাতটাকেই আমার চাই। যেভাবে হোক প্রয়োজন হলে ছিনিয়ে নিব। সায়ান থামে, ঘাড় কাত করে প্রিয়ন্তীর দিকে চোখ ঘুরিয়ে আনমনে বলে, পরের জন্ম বলে যদি কিছু থাকতো, তাহলে সেই জন্মে আমি আপনার আগেই আমার পুতলের পিছু নিতাম। আপনার আগেই তাকে আমার করে নিতাম। কিন্তু কি আর করার বলুন তো? পরের জন্ম বলে তো কিছু নেই। যা করার এই জন্মেই করতে হবে। তাই সুখে থাকার জন্য আমার আমার সুখ পাখিকে চাই, এই জন্মেই চাই,
এনি কাস্ট, অ্যাট এনি কস্ট। বলে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে সৌহার্দ্যের দিকে। শায়ানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। সহসায় সিঁড়ির শেষ ধাপ অতিক্রম করে মুখোমুখি দাঁড়ায় শায়ানের। তার শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে হিসিয়ে বলে, মিস্টার শায়ান ফারাজি, পরজন্ম বলে যদি কিছু থাকে তাহলে সেই জন্মে আমি আপনার ছায়াও আমার বাবনের উপরে পড়তে দেব না। আর বাকি রইল এই জন্মের কথা। এই জন্মে আপনার নিঃশ্বাসও আমার প্রিয়কে স্পর্শ করতে পারবে না। যদি সেটা করতেও চায় তাহলে আমি সেই নিঃশ্বাসটাকেই বন্ধ করে দেব। মাইন্ডেড। বলে গটগট পায়ে হেঁটে যায় ড্রয়িং রুমের দিকে। সৌহার্দ্যের কথায় শায়ানের রাগ যেন আরও বেড়ে যায়, যার দরুন হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড়িয়ে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিস্টার ওল্ড এনিমি। দুপুরের প্রথম প্রহর চলমান। সকাল হতেই চৌধুরী ভিলা জুড়ে বিরাজ করা থমথমে পরিবেশটা যেন হঠাৎই হাওয়ায় মিলিয়ে গিয়েছে সারা আর শায়ানের আগমনে, যার দরুন বাড়ির প্রত্যেকটা সদস্য আপাতত ব্যস্ত মেয়েদের শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে। তাছাড়া একই বাড়িতে দুই মেয়ের শ্বশুরবাড়ি হওয়ায় তাদের যেন বেশ সুবিধাই হলো। তাই কেউ কেউ হম্বিতম্বি করে পারুলকে হাঁক ডাকছে সাজসজ্জার জিনিসপত্রগুলো এগিয়ে দেওয়ার জন্য, তো কেউ কেউ রহিম চাচাকে ডাকছে মিষ্টি আর ফলাদির প্যাকেটগুলো গুছিয়ে রাখার জন্য। কিন্তু এত কিছুর মাঝেও কোনো হেলদোল নেই প্রিয়ন্তীর। সে চুপটি করে দাঁড়িয়ে আছে রান্নাঘরের বেসিনের সামনে। সকালে শায়ানের সেই হাড় হিম করা ডাকটা এখনও তার কানে বাজছে। সেই বৌমণি ডাকটা যেন বারংবার তাকে ভয়ে কাঁপিয়ে তুলছে মৃদু সুর তুলে। যদিও শায়ান আর সারা চলে গিয়েছে প্রায় ঘন্টা তিনেক আগেই। যাওয়ার আগে শায়ান বাড়ির প্রত্যেকটা সদস্যকে পুনরায় দাওয়াত করে গিয়েছে বউ ভাতের। কিন্তু প্রিয়ন্তীকে দাওয়াত করার জন্য এগিয়ে আসতে চাইলেও সে সৌহার্দ্যকে টপকে প্রিয়ন্তীর কাছাকাছি আসতে পারেনি। সৌহার্দ্য যেন ঢাল হয়ে দাঁড়িয়েছিল প্রিয়ন্তীর আশেপাশে। এক অদৃশ্য দেয়াল তুলে ধরেছিল প্রিয়ন্তীর চারিদিকে, যার দরুন শায়ান দূর থেকেই ঘাড় কাত করে প্রিয়ন্তীর উদ্দেশ্যে হিসিয়ে বলে গিয়েছে, বৌবনি, সি ইউ এগেন। শায়ানের এইটুকু কথায় সৌহার্দ্য শুধু মাথা নিচু করেই হেসেছে, যা চোখ এড়ায়নি প্রিয়ন্তী এই হাসির মানে বোঝেনি, তবে এই একটা হাসি শায়ানের মুখভঙ্গি পরিবর্তন করে দিয়েছিল। সহসায় কাঠিন্যতা চেয়ে গিয়েছিল শায়ানের মুখবয়রে। তাই প্রিয়ন্তী নিজেই নিজেকে প্রশ্ন করে, কি ছিল এই হাসিতে? কোনো কিছুর প্রতি তীব্র বিশ্বাস, নাকি সায়নের সেই কথার প্রতি বিদ্রুপ? হাত থেকে খট করে কাচের প্লেটটি বেসিনে খসে পড়তে ভাবনাচ্যুত হয় প্রিয়ন্তীর, যে এতক্ষণ যাবৎ তার ভাবনার মাঝেই বিভোর ছিল। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে। শায়ানের হাবভাব তার মোটেই সুবিধা লাগছে না। যে মানুষটা একদিন আগে তাকে বিয়ের প্রস্তাব দিল, সে মানুষটা কিনা একদিনের মধ্যেই বাড়ির অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। এটা আদৌ সম্ভব? কিভাবে বিয়ে করতে পারে ভেবে প্রিয়ন্তীর কপালে পুনরায় চিন্তার ভাঁজ পড়ে। তবে তার ছোট্ট মাথায় এই জটিল প্রশ্নের উত্তর আসে না। আসবেই বা কী করে? তার বয়সই বা কত? মাত্র 16 বছর। সে কি এখন এই জগৎ সংসারের মারপ্যাঁচ বুঝতে শিখেছে? হিংসা বিদ্বেষ এগুলো চিনতে শিখেছে? যেখানে তার বয়সী মেয়েরা মায়ের ছায়ায় বসবাস করে, মায়ের যত্নে আর আহ্লাদে বড় হয়, সেখানে সে এ বয়সে সংসার করছে, পুরো একটা পরিবার সামলাচ্ছে নিজ হাতে। তার না আছে আহ্লাদ করার জায়গা, আর না আছে মাথার উপর মায়ের ছায়া, যার দরুন নিজেই নিজেকে সামলায় সকল দুঃখে, কষ্টে আর অসহায়ত্বে। কথাগুলো মনে পড়তেই প্রিয়ন্তীর গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সহসায় নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি সে অশ্রুটুকু মুছে নেয় সন্তর্পণে। নিজেকে সামলে নিয়ে পুনরায় কাজে মনোযোগী হতেই তার মনে পড়ে কাইফার মায়ের কথা। কাইফা যখন স্কুলে আসে তখন তার মা টিফিন বক্স হাতে ছুটে আসে টিফিন টাইমে। সেই বক্সে আহামরি কোনো খাবার থাকে না, সাধ্যের মধ্যে থাকে কিছু পান্তা ভাত
আলু ভাজার একটা কাঁচা লঙ্কা। তবুও কাইফা সেগুলোকে তৃপ্তি সহকারে খায়। প্রিয়ন্তী শুধু ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। মায়ের হাতের পান্তা ভাতও যে এতটা মজার হতে পারে সেটা হয়তো কাইফাকে না দেখলে বুঝতেই পারতো না। প্রিয়ন্তীকে তাকিয়ে থাকতে দেখে কাইফার মা প্রিয়ন্তীকেও কাছে টেনে নিতেন। নিজের মেয়ের মতো প্রিয়ন্তীকেও খাইয়ে দিতেন পরম যত্নে। কিন্তু প্রিয়ন্তীর পেট আর মন কোনোটাই ভরতো না। ভরবে কি করে? নিজের মায়ের ঘ্রাণটা যে অন্যের মায়ের মধ্যে পাওয়া যায় না, সেই সাথে নিজের মায়ের যত্নের পরিমাণটাও যে অন্যের মা পোষাতে পারে না। আম্মা, এইখানে একলা একলা কি করো? তুমি যাইবা না বিয়া বাড়িতে? প্রশ্নটা কানে আসতেই পুনরায় ভাবনাচ্যুত হয় প্রিয়ন্তীর, যার দরুন ঘাড় কাত করে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় সাহারা খাতুনের সাথে, যে তার দিকেই তাকিয়ে আছে হাসি হাসি মুখে। তার হাসি হাসি মুখ থেকে বারবার পানের রস চুয়ে চুয়ে পড়ছে, আর সেও সেটাকে বারবার রুমাল দিয়ে মুছে নিচ্ছে আলতো স্পর্শে। না আন্টি, আমি যাচ্ছি না। আপনারা যান, আমি বাড়িতেই আছি। প্রিয়ন্তীর কথা শেষ হতেই তার কাছাকাছি এসে দাঁড়ায় সাহারা খাতুন। সহসাই কপালে চিন্তার ভাঁজ ফেলে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, ও মা, এইটা কি কথা? যাইবা না কেন? আমরা হগলেই তো যাইতে আসি। বাড়িতে একলা একলা থাইকা কি করবা তুমি? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়, শান্ত দৃষ্টিতে পরখ করতে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে। মহিলাটি তার মেজ মামির মতো অত সুন্দরী নয়। গায়ের রং তামাটে বর্ণের, বয়সও হয়তো তার মেজ মামির চেয়ে অনেক বেশি হবে। মুখে কেমন বয়সের ছাপ পড়ে গিয়েছে। প্রিয়ন্তী চোখ নামায়। মহিলাটির সাথে সে সহজ হতে পারছে না, কথা বলতে বারবার অস্বস্তি হচ্ছে, যার দরুন মাথা নুয়েই আমতামতা করে বলে, আমি একা নই, নানু আর পারুলও থাকবে বাড়িতে। নানুর শরীর খারাপ, তাই তার কখন কি লাগে না লাগে সেটা দেখার জন্য হলেও আমার থাকা প্রয়োজন। পারুল ছোট মানুষ, ও একা একা সব সামলাতে পারবে না। আপনি চিন্তা করবেন না আমাকে নিয়ে। প্রিয়ন্তী থামি পুনরায় চোখ তুলে তাকায় সাহারা খাতুনের দিকে। তার দিকে তাকিয়েই ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে, আপনার কি কিছু লাগবে আন্টি? প্রিয়ন্তীর প্রশ্নে সাহারা খাতুনের মুখে প্রশস্ত হাসি ফুটে ওঠে, যেন সে এতক্ষণ যাবৎ এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল, যার দরুন গাল বেয়ে পড়া পানির রসটুকুকে পুনরায় মুছে হাসি হাসি মুখে বলে, আমারে কয়টা পান ধুইয়া দিতে পারবা আম্মা? এই যে আমি হাতে কইরা নিয়ে আইছি, ওইখানে গিয়া কই খুঁজমু বলো তো? দিন, আমি ধুয়ে দিচ্ছি। প্রিয়ন্তী কোমল সুরে কথাটা বলে নিজের হাতে পানগুলো তুলে নেয়। বেসিনের দিকে ঘুরে পান ধোয়ায় মনোযোগী হতেই প্রিয়ন্তীর কাণ্ডে পুনরায় হাসি ফুটে ওঠে সাহারা খাতুনের মুখে, যার দরুন প্রিয়ন্তীর আরেকটু কাছাকাছি ঘেঁষে হাসি হাসি মুখে জিজ্ঞেস করে, আম্মা জানো, তুমি খুবই লক্ষ্মী একটা মাইয়া। কি সুন্দর সব দিকে নজর তোমার। আমার বইন্ডার ভাগ্য কত ভালা, সে ভাগ্য কইরেই তোমার মতো একখান বউ পাইছে। শাহানা খাতুন থামেন, প্রিয়ন্তীর দিকে আর চোখে তাকিয়ে কিছুটা ঝুঁকে হিসিয়ে বলে, আচ্ছা আম্মা, তোমার আব্বা তোমার কোনো খোঁজ খবর নেয় না? দেখবার আসে না তোমারে? সে কি বাচ্চা আছে নাকি মইরা গেছে? প্রিয়ন্তীর হাত থেমে যায়। সহসাই এক অজানা ভয়ে বুকটা ধক করে ওঠে তার। তার বাবা মারা যাবে কেন? তার বাবা বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে। সে একদিন আসবে, তাকে নিয়ে যাবে এখান থেকে। প্রিয়ন্তীর চোখে অশ্রু ভর করে। সে যা ভাবছে তা যদি সত্যি না হয়, তাহলে কোথায় যাবে সে? কার আশ্রয় কাটাবে বাকি জীবন? কে তাকে বুকে আগলে নিবে বাবার মতন? প্রিয়ন্তী অশ্রুসিক্ত নয়নেই তড়িৎ বেগে পিছু ফিরে তাকায়। তার হাঁসফাঁস লাগছে, কণ্ঠ রোধ হয়ে আসছে ক্রমাগত। সকলকে জানাতে হবে তার বাবা আছে, বলতে হবে সে একদিন আসবে। যার দরুন সাহারা খাতুনে উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তখনই তার বাক শক্তি যেন পুরোপুরি রোধ হয়ে যায়। পুরো শরীর ঝিমঝিমিয়ে ওঠে অজানা উত্তেজনায়। তার কানে বিদ্যুতের ন্যায় প্রবেশ করে একটি লাইন, যেটি বারংবার তার কানে বাজতে থাকে মধুর সুর তুলে। প্রিয়ন্তী যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। তার বাবা তাকে চিঠি পাঠিয়েছে এতদিন পর। কতদিন হবে প্রিয়ন্তী হিসেব করতে পারে না, কারণ সময়টা যে একদিনের নয়, কয়েক বছরের।
প্রিয়ন্তী তড়িৎ বেগে ছুটে যায় দরজার দিকে। দরজার সম্মুখে মাথার ক্যাপ পরিহিত একটি যুবক দাঁড়িয়ে আছে, যার চোখ জোড়া স্থির চিঠির রেজিস্টারের দিকে। ছেলেটির বয়স কতই বা হবে, 24 অথবা 25। প্রিয়ন্তী স্থির হয়, মাথার ওড়নাটা ঠিক করে নিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি রাফিদা আহমেদ প্রিয়ন্তী। রেদওয়ান আহমেদ আমার বাবা। রিনটিনে মেয়েলি কণ্ঠস্বরে চোখ তুলে তাকায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল শ্যামবর্ণের ছেলেটি। প্রিয়ন্তীকে দেখা মাত্র ওই ছেলেটির চোখ মুখ থেকে বিরক্তি ভাব কেটে গিয়ে মুগ্ধতা ভর করে, যার দরুন ঘোর লাগা কণ্ঠে বিড়বিড়িয়ে বলে ওঠে। প্রিয়ন্তী মিয়ে যায় অচেনা একটা যুবককে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিজেকে আরেকটু ঢেকে নেয় ওড়নার আড়ালে। তবুও তার অস্বস্তি কাটে না, যার দরুন মাথার এক কোণা চেপে ধরে ক্ষীণ স্বরে বলে, আমার চিঠিটা। ছেলেটি ভ্যাবাচাকা খায়। ঘোরের মধ্যে মুখ ফুসকে বেফাস কথা বলে ফেলায় কিছুটা লজ্জাও পায়। ফলে ক্যাপটা দিয়ে চোখগুলোকে আরেকটু ঢেকে নেয় তড়িঘড়ি করে। সহসায় নিজেকে ধাতস্থ করে প্রিয়ন্তীর দিকে রেজিস্টারের খাতাটা এগিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে মাথা নিচু করে। প্রিয়ন্তী খাতাটা এগিয়ে নিলেও সে সই করতে পারছে না। তার হাতের আঙ্গুলগুলো মৃদু কাঁপছে, সেই সাথে বুকটাও কাঁপছে সমপরিমাণে। প্রিয়ন্তী লম্বা একটা শ্বাস টেনে নেয় আর চোখে ছেলেটির হাতের দিকে তাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করে তার বাবার চিঠিখানার উপর, যেখানে জলজল করছে রেদওয়ান আহমেদ নামটা। প্রিয়ন্তী সেই নামটার উপরেই চোখ জোড়া স্থির রেখে আনমনে সই করে রেজিস্টারে, যেখানে গ্রহণকারী তার জায়গায় গোটা গোটা অক্ষরে লিখে দেয়, মিসেস প্রিয়ন্তী মুনাফ চৌধুরী। প্রিয়ন্তী হয়তো জানেও না সে আনমনে কোন নামে সই করেছে, কারণ তার সকল ধ্যান জ্ঞান ছিল সেই চিঠিখানার মধ্যে। তবে সে সজ্ঞানে সৌহার্দ্যকে স্বামী হিসেবে না মানলেও তার অবচেতন মন হয়তো অনেক আগে সৌহার্দ্যকে তার স্বামী হিসেবে মেনে নিয়েছে, যার দরুন তার নামের জায়গায় মিস না লিখে মিসেস প্রিয়ন্তী মুনাফ লিখেছে। প্রিয়ন্তী রেজিস্টারটা এগিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। সময়ের সাথে পাল্লা দিয়ে তার অস্বস্তি যেন বেড়েই চলছে, যার ফলস্বরূপ সে অস্বস্তিতে হাত কসলাতে থাকে উসখুস মনে। ছেলেটি আর চোখে তাকায়। প্রিয়ন্তীকে হাত কসলাতে দেখে তার দিকে চিঠিটা এগিয়ে দেয় ধীর গতিতে। প্রিয়ন্তী কাঁপা কাঁপা হাতে সেটা তুলে নেয়। চিঠিটা পুরোপুরি তার হাতের মুঠোয় আসতেই এক ছুটে চলে যায় সিঁড়ির দিকে। ছেলেটি বিস্মিত নয়নে তাকায় সেদিকে। ক্যাপটাকে উঁচু করে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে প্রিয়ন্তীর নূপুর জড়ানো পায়ের দিকে। প্রিয়ন্তী যেন চোখের পলকেই হাওয়ায় মিলিয়ে গিয়েছে, যার দরুন প্রিয়ন্তী চোখের আড়াল হতেই যুবকটি পুনরায় চোখ ঘুরিয়ে আনে রেজিস্টারের দিকে। গ্রহণকারী তার স্থানে গোটা গোটা অক্ষরের সইটা দেখে ভ্রু কুঁচকে বিড়বিড়িয়ে বলে। প্রিয়ন্তী ছাদের শেষ সিঁড়িটা অতিক্রম করতেই তার পা জোড়া থেমে যায় নিজ গতিতে, যার দরুন চিঠিটা বুকে জড়িয়ে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে তার ছোট্ট রুমটার দিকে। রুমটার কাছাকাছি আসতেই প্রিয়ন্তী পুনরায় থামে। সহসায় তার মনে পড়ে যায় এই বাড়িতে আসা প্রথম দিনের কথা। সে যখন তার মায়ের হাত ধরে এই রুমটাতে প্রবেশ করেছিল, তখন সে তার মাকে বারবার প্রশ্ন করেছিল, মা, আমরা কি আজ থেকে এখানেই থাকবো? বাবা আসবে না? বাবা থাকবে না আমাদের সাথে? এই ছোট্ট রুমটাতে বাবা থাকতে দেবে? দেখো রুমটা কি নোংরা। বাবাকে বলো না আমাদের এখান থেকে নিয়ে যেতে। বাবা কি আসবে না আমাদের নিতে? বাবার বুঝি কষ্ট হবে না আমাদের ছেড়ে থাকতে? প্রিয়ন্তীর সকল প্রশ্নে তার মা মুখে কুলু পেটে ঠায় দাঁড়িয়েছিলেন। বাচ্চা মেয়েটির কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি সেদিন, কিন্তু আজ তার বাবা এসেছে। সশরীরে না আসতে পারলেও চিঠির মাধ্যমে এসেছে। সে আজ তার বাবার চিঠিটাকে বুকে জড়িয়ে পুনরায় এই ছোট্ট ঘরটাতে প্রবেশ করবে, যেমনটা সে প্রথম দিন প্রবেশ করতে চেয়েছিল তার বাবার মায়ের হাত ধরে। কিন্তু আজ তার মা নেই, তাতে কি, তার বাবা তো আছে। বাবা না হয় মায়ের আদরটুকু পুষিয়ে দিবে। প্রিয়ন্তীর চোখে পুনরায় অশ্রু ভর করে। সে অশ্রুসিক্ত নয়নেই ধীর পায়ে প্রবেশ করে তার চিলেকোঠার ঘরটাতে। কয়েক পা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে মেঝেতে, যার দরুন তার পিঠ গিয়ে ঠেকে খাটের কিনারায়। প্রিয়ন্তী শান্ত হয়, বড় বড় কয়েকটা শ্বাস টেনে চোখের পানিটুকু মুছে নেয় হাতের উল্টো পিঠ দিয়ে।
কাঁপা কাঁপা হাতে চিঠিটা সামনে মেলতেই তার চোখ আটকে যায় প্রথম লাইনে, যেখানে গোটা গোটা অক্ষরে পেঁচিয়ে লেখা আছে, প্রিয় মা, আসসালামু আলাইকুম। কেমন আছো আম্মু? বাবা মিস ইউ। প্রিয়ন্তী চোখ বুজে নেয়। বন্ধ চোখে অনুভব করতে চায় বাবার আদুরে ডাকটা, কিন্তু প্রিয়ন্তী সেই কণ্ঠস্বরটা অনুভব করতে পারে না। তার বাবার কণ্ঠস্বরটা যেন সে ভুলেই গিয়েছে। সেই সাথে তার স্মৃতি থেকে বাবার মুখটাও মুছে গিয়েছে সময়ের পরিক্রমায়। প্রিয়ন্তী তড়াক করে চোখ মেলে তাকায়। উপায়ন্তর না পেয়ে চিঠির সেই লাইনটার উপর হাত বুলাতে বুলাতে বিড়বিড়িয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমার প্রিয় মা একদম ভালো নেই। দেখো কেমন কান্না করে তোমার চিঠিখানা ভিজিয়ে ফেলেছে, তোমার আদরে জল ঢেলে দিচ্ছে। প্রিয়ন্তী ফিক করে হেসে ফেলে। সে তার বাবার সাথে এভাবেই কথা বলতো, গাল ফুলিয়ে বুকে হাত বেঁধে। কথাটা মনে পড়তেই প্রিয়ন্তীর চোখ থেকে আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে চিঠিতে। প্রিয়ন্তী সতর্ক হয়, তড়িঘড়ি করে আঙ্গুলের ডগা দিয়ে চিঠিতে পড়া পানিটুকু মুছে নেয়। এই চিঠিটাকে ভিজতে দেওয়া যাবে না। চিঠিটা যদি ছিঁড়ে যায় তাহলে পুনরায় কোথায় পাবে এমন আদর মাখানো চিঠি? প্রিয়ন্তী নিজেকে স্বাভাবিক করে নেয়, নড়ে চড়ে বসে পুনরায় মনোযোগী হয় চিঠি পড়ায়। প্রিয় মা, তুমি কি এখনো ছোট্ট পাখি আছো নাকি একটু একটু বড় হয়েছো? জানো, বাবা খুব সরি তোমার কাছে। এতদিন তোমার কোনো খোঁজ নিতে পারিনি, কোনো উপায় ছিল না তোমার খোঁজ নেবার। কিন্তু এখন আর কোনো বাধা নেই, তুমি চাইলে বাবার কাছে আসতে পারো। আসবে তো আম্মু? বাবা তোমার জন্য অপেক্ষা করব। আজ ঠিক বিকেল 5টায় অন্য একটা কাগজে ঠিকানা লিখে দিচ্ছি, তুমি চলে এসো। বাবা উইল ওয়েটিং ফর ইউ। প্রিয়ন্তী তড়িঘড়ি আবারও খামটা হাতড়ায়। সহসাই সেখান থেকে বেরিয়ে আসে আরও একখানা কাগজ, যেখানে তার বাবার দেওয়া চিঠিখানা লেখা আছে। প্রিয়ন্তী কাঁপা কাঁপা হাতে সেই ঠিকানার উপর হাত বোলায়। সেই অক্ষরগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দিতে দিতে বিড়বিড়িয়ে বলে, আমি আসবো বাবা, তুমি থেকো আমার জন্য। শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। পুরো ফারাজি নিবাস জুড়ে বিরাজ করছে বৌভাত আমেজ। মিহিদের মতো রায়ানরাও তাদের বিয়ের সম্পূর্ণ আয়োজনটা করেছে তাদের বাগান বাড়িতে। কিছুক্ষণ আগেই তাদের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয় চৌধুরী ভিলার সকল সদস্য। সকলের মুখে লেগে আছে এক প্রশান্তির হাসি, যার দরুন সকলেই এসে তাদের মেয়েদের সাথে মেতেছে খোশ গল্পে। তবে এইসবের মাঝেও মনে প্রশান্তি নেই রাদিন ফারাজি ও সোহানি ফারাজির। শানের হঠাৎ পরিবর্তন তাদেরকে মনে আবারও ভয়ের বীজ বপন করছে। তারা শানের এই রূপ দেখে যতটা না বিস্মিত হয়েছে, তার চেয়ে দ্বিগুণ বিস্মিত হয়েছে তার অনাকাঙ্ক্ষিত বিয়ের খবরে। নিঃসন্দেহে তাদের দুই বউ রূপে গুণে তাদের দুই ছেলের সমতুল্য। তবে তারা গতকাল শানের যে ধ্বংসযজ্ঞ দেখেছিল তাতে তারা আপাতত ভয়ই পাচ্ছে। শান পুরো বাড়িকে কাল রণক্ষেত্র বানিয়ে ফেলেছিল। পুরো বাড়ির জিনিসপত্র ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিল একটি মেয়ের জন্য। বাড়ির সকলে শুধু মূর্তির ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল শানের এই রুদ্ররূপ। একটা মেয়ের জন্য তাকে পুনরায় এমন পাগলামি করতে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বাড়ির উপস্থিত সকলের। সোহানি ফারাজির কথায় দীর্ঘশ্বাস ফেলে রাদিন ফারাজি এই ব্যাপারে সেও কোনো কুলকিনারা পাচ্ছেন না। তখনই তার চোখ পড়ে মিয়াদের দিকে। মিয়াদ সকলকে খাবার বেড়ে দেওয়ার ডিরেকশন দিচ্ছে। রাদিন ফারাজি হাত উঁচু করতেই মিয়াদের চোখ পড়ে তার দিকে, যার দরুন টিস্যু হাতে হন্তদন্ত হয়ে ছুটে আসে রাদিন ফারাজির কাছে। কিছু বলবেন আঙ্কেল, নাকি কিছু লাগবে আপনাদের? রাদিন ফারাজি দুহাত পেছনে নিয়ে বাঁধেন, চিহ্নিত ভঙ্গিতে মাথা নুয়ে কিছুটা মৌনতা প্রকাশ করেন। কিছু একটা ভেবে চিহ্নিত ভঙ্গিতে বলে, শায়ান গত 1 মাস তার চেকআপে যায়নি, এটা তুমি জানতে না? মিয়াদ নিশ্চুপ হয়ে যায়। সহসাই তার হাসি মিলিয়ে যায় মুখ থেকে। তাকে চুপ থাকতে দেখে রাদিন ফারাজি যেন তার উত্তরটা খুব সহজেই পেয়ে যায়। তুমি জানো শায়ানের শারীরিক আর মানসিক কন্ডিশন কতটা খারাপ হচ্ছে, তারপরও তুমি এই বিষয়টাকে হেলাফেলা করলে। শায়ানের সমস্যার ব্যাপারে তুমি ছাড়া আর কি ভালো জানে, তাই তো তোমাকে সর্বক্ষণ তার পাশে থাকতে বলছি। ওকে দেখে শুনে রাখাটাই তো তোমার প্রধান কাজ। মিয়াদ চুপসে যায়।
চোখ তুলে তাকাতেই দেখতে পায় রাদিন ফারাজি আর সোহানি ফারাজি তার দিকে তাকিয়ে আছে চিহ্নিত ভঙ্গিতে। তাদের চিহ্নিত মুখ দেখে মিয়াদের অনুশোচনা হয়, যার দরুন মাথা নুয়েই ক্ষীণস্বরে বলেন, সরি আঙ্কেল, আসলে দোষটা আমারই। আমি শায়ানকে বারবার বলেছিলাম চেক আপে যেতে, কিন্তু সে যেতে চায়নি। তখনই আমাকে আপনাদের এই ব্যাপারটা ইনফর্ম করার দরকার ছিল। এগেইন সরি। রাদিন ফারাজি আর সোহানি ফারাজি পুনরায় দীর্ঘশ্বাস ফেলে। দোষটা কারো নয়, দোষটা আসলে তাদেরই। তাদের একটা ভুলেই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। রাদিন ফারাজি হাতের ইশারা করতেই সালাম দিয়ে সেখান থেকে চলে যায় মিয়াদ। কিছু দূর আসতেই তার চোখ পড়ে সায়ানির দিকে, যে জুসের গ্লাস হাতে নিষ্পলক তাকিয়ে আছে বাড়ির প্রধান ফটকের দিকে, আর বারবার অস্থিরতা দিয়ে ঘড়ি দেখছে অধৈর্যের ন্যায়, যেন কোনো কিছুর জন্য অধীর আগ্রহে বসে আছে চাতক পাখির মতন। এখানে একা একা কি করছিস? তোর বউ তো ওইদিকে। মিয়াদের কণ্ঠস্বরে চমকিয়ে তাকায় সায়ান। সহসাই তার মুখে বিরক্তি ফুটে ওঠে, যার দরুন মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলে, বউ মাই ফুট। মিয়াদ এগিয়ে আসে, সায়ানের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এমন পাগলামি করছিস কেন? তুই যার জন্য এমনটা করছিস সে কখনো মেনে নিবে না তোকে। আমি যতটুকু দেখেছি মেয়েটা অনেক পর্দাশীল আর লাজুক প্রকৃতির। এমন মেয়েরাই স্বামী ভক্ত হয়। তারা যদি একবার স্বামীর প্রতি আকৃষ্ট হয় তাহলে কেউ তাদের সেখান থেকে ফেরাতে পারে না। আজীবন তারা সেই স্বামী ভক্তি নিয়েই কাটিয়ে যায়। পরপুরুষ তাদের কাছে জেহের হয়ে যায়। আর যদি স্বামীটাই না থাকে তাহলে এই জেহারটা শেহেদের পরিণত হতে কতক্ষণ? বলেই চোখ টিপে ধীর পায়ে এগিয়ে যায় স্টেজের দিকে। মিয়াদ নির্বাক তাকিয়ে থাকে সেদিকে। শান স্টেজে এসে ফট করে বসে পড়ে সারার পাশে। শানকে বসতে দেখে সারা চোখ তুলে তাকায়। তার কিছুটা লজ্জা লাগছে, যার দরুন পুনরায় চোখ নুয়ে ফেলতেই পাশ থেকে কনুই দিয়ে ধাক্কা দেয় মিহি। মাথাটা সারার কান বরাবর এনে হিসিয়ে বলে, বাবু, তোর পেটে পেটে এত, আবার এখন হবু বরকে দেখে লজ্জাও পাওয়া হচ্ছে। আমাকে বললে কি এমন হতো শুনি? আমি কি তোদের প্রেমে বাগড়া দিতাম? সমস্যা নেই, এখন সব কিছুর সুদ তুলব। মনে রাখিস, এখন থেকে আমি কিন্তু তোর বোন নই, সাথে যাও। বলেই চোখ টিপে চলে যায় ফটো সেশনের দিকে, যেখানে তার আর রায়ানের ফটোশ্যুট চলছে। মিহি চলে যেতেই সারা পুনরায় চোখ তুলে তাকায় সায়ানের দিকে। সায়ান নির্লিপ্ত ভঙ্গিতে হাত পা ছুঁড়ে বসে আছে আর আনমনে বারবার জুসের গ্লাসে চুমুক বসাচ্ছে। সারা কিছুটা হেলে বসে, সায়ানের দিকে মুখ নিয়ে ক্ষীণস্বরে জিজ্ঞেস করে, দেখুন তো আমায় কেমন লাগছে? আপনার বউয়ের মতো লাগছে তো? সায়ান ঘাড় কাত করে তাকায়। সহসাই হাতে ধরা গ্লাসের সবটুকু জুস ছুঁড়ে মারে সারার মুখে। সারা হতবিহ্বলের মতো তাকিয়ে থাকে। আকস্মিক ঘটনায় কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছে না সে। তবে আশেপাশের কিছু মানুষ তার দিকে তাকিয়ে থাকতে দেখে সহসাই মাথা নুয়ে ফেলে লজ্জায়। এইসব থার্ড ক্লাস সাজ আমার বউ দিবে না, আর এমন থার্ড ক্লাস সাজে কাউকে আমার বউয়ের মতো লাগবে না। তাহলে কেমন সাজে আমাকে আপনার বউয়ের মতো লাগবে? সায়ানের মুখে হাসি ফুটে ওঠে, যেন প্রশ্নটা কোনো প্রশ্নই ছিল না, একটা কৌতুক ছিল। সায়ান পুনরায় আগের জায়গায় শান্ত হয়ে বসে, পায়ের উপর পা তুলে বুকে হাত বেঁধে চোখ ঘোরাতে থাকে আশেপাশে। অ্যাজ লাইক হার। সায়ান দূরে আঙ্গুল তাক করতেই সারা সেই আঙ্গুল অনুসরণ করে দৃষ্টি নিক্ষেপ করে সেদিকে। তৎক্ষণাৎ তার দৃষ্টি আটকে যায় একজন ভিখারি মহিলার উপর, যে বাগানের একপাশে কাচুমাচু হয়ে খাবার খাচ্ছে। তার পরনের শাড়িটি নোংরায় কালো হয়ে রয়েছে, সেই সাথে শাড়ির বিভিন্ন জায়গায় অসংখ্য ছিদ্র দৃশ্যমান। সারা চোখ ঘুরায়, তার পাশে বসা পাষণ্ড পুরুষটির দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে বিড়বিড়িয়ে বলে, ডান, আই উইল ডু এভরিথিং ফর ইউর সেক। দুপুরের শেষ প্রহর চলমান। আকাশে বিরাজ করা হলদে কমলা আভা জানান দিচ্ছে ঘড়িতে 3:30। সৌহার্দ্য খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে চিলেকোঠার ঘরটার সামনে। মাথার ওপর থাকা সূর্যের মৃদু আঁচে ছাদের মেঝেতে তার ছোট্ট ছায়া পড়েছে, সেই সাথে রোদের তীব্রতায় তার বাদামি চুলগুলো চিকচিক করছে।
সৌহার্দ্য ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। সে বাড়ির বাহিরে গিয়েছে প্রায় ঘন্টা তিনেক আগে। যাওয়ার আগে প্রিয়ন্তীকে বারবার ডেকেও কাছে পায়নি। এমনকি বাড়ি ফেরার পর থেকে পুরো বাড়ি হন্য হয়ে খুঁজে কোথাও না পেয়ে সহসায় ছুটে যায় দাদির ঘরে। তখনই জানতে পারে প্রিয়ন্তী নিজের ঘরে রয়েছে এবং নাওয়া খাওয়া বাদ দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। সৌহার্দ্য পুনরায় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। খাবারের প্লেট হাতে বিড়বিড়িয়ে বলে, প্রিয়, তুই কবে আমায় একটু বুঝবি বলতো? তুই জানিস না তোকে না দেখলে আমার কতটা অস্থির লাগে। তবু আমার থেকে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াস কেন? এবার তো একটু রহম কর আমার উপর। জানিস, সব মিলিয়ে সামলাতে সামলাতে আমি বড্ড ক্লান্ত। সৌহার্দ্য দু কদম এগিয়ে আসে। আশেপাশে তাকিয়ে সোজা দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তীর চিলে কোঠার সেই টিনের দরজাটার উপর, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে হ্যাভেন, যার অর্থ স্বর্গ। সৌহার্দ্য স্থির হয়ে দাঁড়ায়। লম্বা একটা শ্বাস টেনে ঘরে প্রবেশ করতেই তার চোখ জোড়া স্থির হয় প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার দিকে। সে কিয়ৎক্ষণ তাকিয়ে রয় সে ঘুমন্ত মুখটায়। সহসায় তার সকল রাগ অভিমান উবে গিয়ে মুগ্ধতা ভর করে চোখে মুখে। সে মুগ্ধ নয়নেই ধীর পায়ে এগিয়ে যায় টেবিলের দিকে। হাতে ধরে রাখা প্লেটটাকে নিঃশব্দে টেবিলের উপর রেখে ফট করে বসে পড়ে প্রিয়ন্তীর গা ঘেঁষে। প্রিয়ন্তীর ঘুমন্ত মুখে রোদ আর ছায়ারা লুকোচুরি খেলছে। মূলত তার মাথার উপর থাকা জানালার পর্দাটা বাতাসে মৃদু নড়ছে। তাই যখনই বাতাসের তীব্র বেগে সেটা সরে যাচ্ছে, তখনই প্রিয়ন্তীর চোখে মুখে রোদের ঝলকানি লুটোপুটি খাচ্ছে। ফলে প্রিয়ন্তী ঘুমন্ত অবস্থাতেই চোখ মুখ কুঁচকে ফেলছে। আবার যখনই পর্দাটা সূর্যের কিরণকে আড়াল করছে, তখনই প্রিয়ন্তীর মুখ স্বাভাবিক হয়ে আসছে। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে সৌহার্দ্যের মুখে হাসি ফুটে ওঠে, যার দরুন প্রিয়ন্তীর নিকট কিছুটা ঝুঁকে হিসিয়ে বলে, বাবুনি, তুই এত আদরে কেন বলতো? আমি নিজেই তোকে এখনো এতগুলো চুমু খেতে পারি না, কিন্তু এই সূর্য বেটা দিব্যি তোকে চুমু খেয়েই যাচ্ছে। আই এম জেলাস অ্যাবাউট দ্যাট অ্যান্ড অলসো জেলাস অ্যাবাউট হিম। প্রিয়ন্তী নড়ে চড়ে ওঠে। কম্বলটাকে আরেকটু টেনে নিয়ে হাত দুটোকে ঠেকায় থুতনির নিচে। সৌহার্দ্য ভ্রু কুঁচকে তাকায়। কুচকানো ভ্রুতেই নিষ্পলক সবটা পর্যবেক্ষণ করতে থাকে সন্দিহান দৃষ্টিতে। প্রিয়ন্তীকে এভাবে ঘুমাতে দেখে পুনরায় তার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, বাবুনি বউ, ওয়াই আর ইউ অ্যাক্ট লাইক কিউট বিড়াল ছানা? আর কতটা দুর্বল করবি আমায়? এবার নিজেকে সামলাতে না পারলে সবটা কিন্তু তোর। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? মুখের উপর কারো উত্তপ্ত নিঃশ্বাসের আভাস পেতেই ঘুম হালকা হয়ে আসে প্রিয়ন্তীর, যার দরুন ঘুম ঘুম চোখেই তড়িঘড়ি উঠে বসে। তবে পুরোপুরি ঘুম না কাটায় তাল সামলাতে না পেরে অপর পাশে হেলে পড়তেই সৌহার্দ্য তার এক হাত মেলে দেয়। তৎক্ষণাৎ প্রিয়ন্তীর ছোট্ট মুখটা গিয়ে ঠেকে সৌহার্দ্যের হাতের তালুতে। সৌহার্দ্য শান্ত দৃষ্টিতে তাকায়। প্রিয়ন্তীকে পুনরায় তার হাতের তালুতে ঘুমিয়ে পড়তে দেখে সহসায় মুখে মৃদু হাসি ফুটে ওঠে, যার দরুন মাথা নিচু করে হেসে নেয় নিঃশব্দে। তবে নিজেকে ধাতস্থ করে প্রিয়ন্তীকে টেনে এনে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে। প্রিয়ন্তী লেপ্টে যায় সৌহার্দ্যের বুকে। সৌহার্দ্য গভীর একটা শ্বাস টানে। প্রিয়ন্তীর মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে ডাকে, প্রিয়, এই বাবুনি বউ, আর কত ঘুমোবি? তাতে ঘুমানি ঠিক করে। সৌহার্দ্য থামে। প্রিয়ন্তীকে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন দেখে ক্ষীণ কণ্ঠে বলে, রাতে তো একটু ডিস্টার্ব করিনি তোকে, বরং তুই আমাকে ডিস্টার্ব করেছিস। তোর ঘ্রাণ আমার নাকে সুরসুরি দিচ্ছিল, একবার নয় বারবার। একটু ঘুমোতে পারিনি সারা রাত। এখন তো আমার ঘুমানোর কথা, তোর কোলে মাথা রেখে ঘুমোতে দিবি আমায় প্লিজ। প্রিয়ন্তীর মস্তিষ্ক সজাগ হয়। নড়ে চড়ে উঠতেই তার গাল গিয়ে ঠেকে সৌহার্দ্যের শার্টের বোতামে। প্রিয়ন্তী চোখ পিটপিট করে তাকায়। সহসায় তার চোখ জোড়া স্থির হয় শুভ্র রঙা শার্টের উপর, যেটা থেকে পারফিউমের কড়া ঘ্রাণ ভেসে আসছে। প্রিয়ন্তী পুনরায় চোখ বন্ধ করে নেয়। আবেশে আরেকটু লেপ্টে ঘুমোতেই তার সজাগ মস্তিষ্ক জানান দেয় সে তার বিছানায় নয়, বরং লেপ্টে রয়েছে কারো প্রশস্ত বুকে। প্রিয়ন্তী তড়াক করে চোখ মেলে তাকায়। মানুষটার ঘ্রাণ আর স্পর্শটা পরিচিত মনে হতেই তড়িৎ বেগে দূরে ছিটকে বসে। নিজেকে ধাতস্থ করে চোখ পিটপিট করে তাকাতেই তার চোখাচোখি হয় সৌহার্দ্যের সাথে।
যে তারই দিকে তাকিয়ে আছে ভ্রুকুচকে। হয়তো প্রিয়ন্তীর এহেন কাণ্ডে সে কিছু বিরক্ত অথবা রাগান্বিত। প্রিয়ন্তী মিয়ে যায় সৌহার্দ্যকে এমন অসময়ে তার ঘরে দেখে আরেকটু সরে বসে ঘাড় কাত করে দৃষ্টি নিক্ষেপ করে টেবিল ঘড়িটার উপর, যেটা জানান দিচ্ছে সে প্রায় 3 ঘন্টা ঘুমিয়েছে। প্রিয়ন্তীর চোখ বড় বড় হয়ে যায়, ঘড়িতে সময় দেখে পুনরায় সৌহার্দ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমতা আমতা করে বলে, ভাইয়া আপনি এখানে কেন? রায়ান ভাইয়াদের বাড়ি যাননি? আর মামা মামি তারা গিয়েছে? নানু কোথায়? সে খাবার খেয়েছে? সৌহার্দ্য ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। প্রিয়ন্তীকে তার দিকে প্রশ্ন জড়ানো দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসাই তাকে হ্যাচকা টানে এনে বসায় নিজের কোলে, যার দরুন প্রিয়ন্তীর পিঠ গিয়ে ঠেকে সৌহার্দ্যের প্রশস্ত বুকে। ঘটনার আকস্মিকতায় প্রিয়ন্তী হকচকিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুনরায় প্রিয়ন্তীকে কম্বল জড়িয়ে নেয় সৌহার্দ্য। প্রিয়ন্তী ভরকায়, দূরে সরে আসতে চাইলে সৌহার্দ্য ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আর একবার নড়াচড়া করলেই চর খাবে। এখানে এসে লুকিয়ে আছিস কেন? সকাল থেকে কতবার ডেকেছিলাম তোকে, শুনেছিস আমার কথা? আর ভাইয়া কাকে ডাকিস? আমি তোর ভাইয়া হই? স্টুপিড। প্রিয়ন্তী চুপসে যায়, শান্ত হয়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে তার পায়ের আঙ্গুলের দিকে, যেগুলো কম্বল ভেদ করে বেরিয়ে আসায় সেগুলোর মিষ্টি রোদ পড়েছে। প্রিয়ন্তী চুপচাপ আঙ্গুলগুলোকে নাড়িয়ে নাড়িয়ে দেখতে থাকে অন্যমনস্ক হয়ে। চিঠি পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিল কিচ্ছু মনে নেই তার। সকালে তাকে কি না কি ভাবছে কে জানে। সকলে হয়তো তাকে অনেকবার ডেকেছে কিন্তু পায়নি। প্রিয়ন্তী লজ্জা পায়, এমন অসময় ঘুমানোর জন্য নিজেই নিজেকে বকে নেয় খানিকটা। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সৌহার্দ্য ভ্রু কুঁচকায়। সহসায় 2 হাত সামনে এনে প্রিয়ন্তীর কাঁধ জড়িয়ে ধরে আদুরে ভঙ্গিতে। সৌহার্দ্যের আহিন কাণ্ডে প্রিয়ন্তীর ঘোর কাটে। মিয়ে গিয়ে নিজেকে গুটিয়ে নিতে চাইলে সৌহার্দ্য আরেকটু কাছে টেনে নেয় প্রিয়ন্তীকে। সন্ধিহান কণ্ঠে থেমে থেমে জিজ্ঞেস করে, প্রিয়, তুই কি আমার উপরে রেগে আছিস অথবা আমাকে নিয়ে কোনো অভিযোগ? আমি কিন্তু এখন স্মোকও করছি না, ট্রাস্ট মি। প্রিয়ন্তী দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ সে রেগে নেই এবং তার কোনো অভিযোগও নেই। তাহলে কান্না করছিস কেন? কে কিছু বলেছে নাকি ফুপ্পির কথা মনে পড়ছে? প্রিয়ন্তী হকচকিয়ে যায়। সে যে কান্না করেছিল সেটা কি এই লোকটা জানলো কি করে? সে তো কাউকে কিছুই বলেনি, এমনকি এই ঘরের বাইরেও যায়নি। তবে নিজের মনে তৈরি হওয়া প্রশ্নগুলোকে নিজের মনে রেখে এই ক্ষীণ কণ্ঠে বলে, কই, কান্না করিনি তো। মিথ্যে বলছিস আমার সাথে? জানিস, তোর মুখ দেখলে আমি সব বুঝতে পারি। তোর গালে এখনো কান্নার দাগ স্পষ্ট। প্রিয়ন্তী মিয়ে যায়। ধরা পড়ে যাওয়া ভয়ে ভয়ে মাথা নিচু করতেই সৌহার্দ্য ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। সহসায় প্রিয়ন্তীকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর বসিয়ে তার গাল দুটো চেপে ধরে আলতো স্পর্শে। তার চোখে চোখ রেখে করুণ কণ্ঠে বলে, প্রিয়, তোর কাছে একটা জিনিস চাই, দিবি আমায়? প্রিয়ন্তী চোখ পিটপিট করে তাকায়। সৌহার্দ্যকে তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মিনমিনিয়ে বলে, কি? আমার সেই ছোট্ট প্রিয়াটাকে চাই, যার কান্না পেলে আমার জন্য সারাদিন অপেক্ষা করতো। আমি যখনই বাড়ি ফিরতাম তখনই ছুটে এসে আমার কোমর জড়িয়ে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতো। আমার সেই কাঁদনে প্রিয়াটাকে চাই। আমার সেই দায়িত্বশীল প্রিয়াটাকে চাই, যে সকাল হলেই ছোট্ট ছোট্ট হাতে কফি নিয়ে ছুটে আসতো আমার ঘরে। কাঁপা কাঁপা হাতে কফি মগটা টেবিলে রেখেই আমার পাশে বসে উৎকণ্ঠা নিয়ে বলতো, ভাইয়া তাড়াতাড়ি ওঠো, দেখো কফি গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু রেগে যাচ্ছি। আমি আবারও আধো আধো চোখ মেলে আমার সেই ছোট্ট দায়িত্বশীল রাগী প্রিয়াটাকে দেখতে চাই, যে ঠান্ডাকে ঠান্ডা না বলে গরম বলতো, যে আমার ঘুম না ভাঙলে বুকে হাত বেঁধে গাল ফোলাতো। সৌহার্দ্য থামে। প্রিয়ন্তীকে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে আর একটু ঝুঁকে হিসিয়ে বলে, আমার সেই ছোট্ট প্রিয়াটাকে চাই, যে চুল বেঁধে দেওয়ার জন্য আমার কাছে ছুটে আসতো, ভায়না ধরতো চুলে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করে দেয়ার, চুল বাঁধতে না পারলে যে কান্না করে চোখ ফোলাতো, কান্নার ফাঁকে ফাঁকে আমার শার্টের হাতায় সর্দি মুছতো। আমার সেই প্রিয়াটাকে চাই। জানিস, আমি ঠিকই চুলে বিভিন্ন হেয়ার স্টাইল করা শিখেছি, কিন্তু ততদিনে আমার সেই বায়না ধরা প্রিয়াটা হারিয়ে গিয়েছে, দূরে সরে গিয়েছে আমার থেকে। তার চুল বাঁধা তো দূরে থাক, হাত 7টা বছর আমি তার চুলগুলো চোখের দেখাও দেখতে পাই না। সৌহার্দ্য থামে, দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ন্তীর সম্পূর্ণ মুখমণ্ডলে চোখ বুলিয়ে পুনরায় বলে, আমার সেই প্রাণোচ্ছল প্রিয়াটাকে চাই, যে ক্রিকেট খেলায় আমাকে আউট করে সারা বাগানে ছোটাছুটি করতো। আমি বাড়ি ফিরলেই যে পানির গ্লাস হাতে ছুটে আসতো, নতুন জামা পরে আমার চারপাশে যে পাখির মতো উড়াউড়ি করতো। আমার সেই প্রিয়াটাকে চাই, সেই অবুঝ বাচ্চা পাখিটাকে, যার কাছে আমি বারংবার হারতে রাজি,
কিন্তু তার জন্য আমি কারো কাছে হাঁটতে রাজি নই, নট টু এনিওয়ান এলস। প্রিয়ন্তীর বুকটা ধক করে ওঠে। সে এতক্ষণ মুগ্ধ হয়ে সবকিছু শুনলেও তার মনে হলো শেষের কথাটা যেন সায়ানকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। প্রিয়ন্তী সন্দিহান দৃষ্টিতে তাকায়। তবে কি তার সৌহার্দ্য ভাই সায়ানের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে? সে কি তাকে ভুল বুঝছে অথবা খারাপ মেয়ে মনে করছে? হা কর, সকাল থেকে এখনো না খেয়ে আছিস কেন? তোর কি আমাকে একটু শান্তিতে থাকতে দিতে ইচ্ছা করে না? সারাক্ষণ এত জ্বালাস কেন আমাকে? প্রিয়ন্তীর ঘোর কাটে। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় সৌহার্দ্য তার সামনে খাবারের লোকমা ধরে রেখেছে। প্রিয়ন্তী বাধ্য মেয়ের মতো খাবারটা খেয়ে নেয়। তখনই ঘড়িতে 4টা বাজার টিকটিক শব্দ হয়। শব্দ অনুসরণ করে প্রিয়ন্তী সেদিকে তাকায় চোখ ঘুরিয়ে। সহসাই তার বুকটা কেঁপে ওঠে উত্তেজনায়। আর 1 ঘন্টা পরেই তার বাবার সাথে তার দেখা হবে। তবে প্রিয়ন্তী চিন্তায় পড়ে, সে যাবে কি করে? তার কাছে তো একটা টাকাও নেই। প্রিয়ন্তী ইতিউতি করে সৌহার্দ্যের পানে আর চোখে তাকাতে দেখতে পায় সে খুব মনোযোগ সহকারে খাবার মাখাচ্ছে। প্রিয়ন্তী ইতস্ত করে, হাত কসলাতে কসলাতে মিনমিনিয়ে বলে, আমাকে কিছু টাকা দেবেন? মামা দিলেই ফেরত দিয়ে দিব, প্রমিস। সৌহার্দ্যের হাত থেমে যায়। প্রিয়ন্তীর দিকে ভ্রু কুঁচকে তাকাতেই প্রিয়ন্তী মাথা নুয়ে ফেলে লজ্জায়। সৌহার্দ্য কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই মুখটার দিকে। সহসাই তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কতদিন পর তার প্রিয় নিজ মুখে তার কাছে কিছু চাইল। কথাটা ভাবনায় আসতেই আনমনে পকেট হাতড়িয়ে ওয়ালেট বের করে। সেটাকে প্রিয়ন্তীর সামনে রেখে পুনরায় খাবার মাখাতে মাখাতে বলে, এখানে কার্ড ক্যাশ দূরে আছে, যা লাগে নিয়ে নে, আর টাকা ফেরত দিতে হবে না। শুধু একটু ভালোবাসা দিস, তাহলেই হবে। আমি এটারই কাঙ্গাল, একদম ফকির। প্রিয়ন্তী বিষম খায়। কেসে উঠতেই সৌহার্দ্য তড়িঘড়ি পানির গ্লাস ধরে প্রিয়ন্তীর মুখের সামনে। প্রিয়ন্তী পানি খেতে নিলেই সৌহার্দ্য উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, প্রিয়, তোর এমন ভীষণ খাওয়ার অভ্যাস কবে হলো বলতো? সন্ধ্যায় রেডি থাকিস, তোকে নিয়ে ডক্টরের কাছে যাব। প্রিয়ন্তী চোখ বড় বড় করে তাকায়। গ্লাসটাকে নামিয়ে শক্ত করে চেপে ধরে বিড়বিড়িয়ে বলে, এটার জন্য কেউ ডক্টর দেখায় নাকি? লোকে আপনাকে পাগল বলবে। প্রিয়ন্তী কথাটা বিড়বিড়িয়ে বললেও সৌহার্দ্য সেটা স্পষ্ট শুনতে পায়, যার দরুন পুনরায় প্রিয়ন্তীর মুখে খাবার গুজে দিতে দিতে ভাবলেশীনভাবে বলে, বলুক, আই ডোন্ট কেয়ার। প্রিয়ন্তী চুপসে যায়। মাথা না বাড়িয়ে খাবার চিবোতে চিবোতে ওয়ালেটটা খুলতেই তার খাওয়া থেমে যায় বিস্ময়। সাথে মুখটাও হা হয়ে যায় কিঞ্চিত। তার চোখ জোড়ায় গিয়ে ঠেকেছে সৌহার্দ্যের ওয়ালেটে রাখা প্রিয়ন্তীর ছোটবেলার একটা ছবির উপর, যেখানে দেখা যাচ্ছে প্রিয়ন্তী একটা লাল গামছাকে শাড়ির মতো পেঁচিয়ে রেখেছে। সেই সাথে বুকে জাপটে ধরে রেখেছে একটা সাদা রঙের টেডি বিয়ারকে, যেমনটা সৌহার্দ্য একটু আগে তাকে রেখেছিল। প্রিয়ন্তীর মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন সে একটা গামছাকে শাড়ির মতো পেঁচিয়ে সারা বাড়ি ছোটাছুটি করছিল। তার কাছে মনে হচ্ছিল সে কোনো নতুন বউ, তাই যাকেই পাচ্ছিল তাকেই নেচে নেচে দেখাচ্ছিল তার গামছার মতো শাড়িটাকে। সবাইকে দেখানো শেষ হলে প্রিয়ন্তী অপেক্ষা করে সৌহার্দ্যর জন্য। সৌহার্দ্য যখনই কলেজ থেকে ফিরে আসে তখনই প্রিয়ন্তী সিঁড়ি বেয়ে নেমে আসে দ্রুত গতিতে। সৌহার্দ্যকে পানি খেতে দেখে সহসাই ছুটে যায় ডাইনিং টেবিলে। সৌহার্দ্যের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, ভাইয়া দেখো, আমি শাড়ি পরেছি, আমাকে বউয়ের মতো লাগছে না? এখন বিয়ে দিয়ে দেবে আমায় প্লিজ? সৌহার্দ্য বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। সহসায় পানি আটকে যায় তার গলায়। তবে নিজেকে সামলে নিয়ে প্রিয়ন্তীর উপর চোখ জোড়া স্থির রেখেই গ্লাসের সম্পূর্ণ পানি শেষ করে ঢকঢক করে পানি শেষ করে খালি গ্লাসটা টেবিলের উপর রেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তী তখনও তার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে। প্রিয়ন্তীকে তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকতে দেখে সহসায় প্রিয়ন্তীর শাড়ির আঁচলে মুখটা মুছে নিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, বউ করে নেব তোকে, আমার বউ, এই সৌহার্দ্য মুনাফ চৌধুরীর আদুরে বউ। প্রিয়, একদম আমার বাবুনি বউয়ের উপর নজর দিবি না কিন্তু। তোদের নজরের কারণেই আমার বউটা বড় হচ্ছে না, কিন্তু দেখ আমি ঠিকই বুড়ো হয়ে যাচ্ছি। প্রিয়ন্তীর ভাবনায় ছেদ পড়ে। সৌহার্দ্যের সবগুলো কথা তার কানে স্পষ্ট ঢুকেছে, যার দরুন সৌহার্দ্যের দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, আমি আমার উপর নজর দিব কিভাবে? সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। খাবারের শেষ লোকমাটা নিজের মুখে পুরে ক্ষীণ কণ্ঠে বলে, তাহলে আমার উপর নজর দে, দেখ কেমন বউয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে যাচ্ছে। ভিটামিন বউ নামক ক্যাপসুলটা আমার বড্ড প্রয়োজন।
প্রিয়ন্তী ছোট ছোট করে তাকায়। সৌহার্দ্যের কোনো কথা তার কানেই ঢোকেনি। সে মূলত ব্যস্ত সৌহার্দ্যের কার্যকলাপ দেখতে। সৌহার্দ্যকে তার এঁটো খাবার খেতে দেখে উৎকণ্ঠা নিয়ে বলে, আপনি আমার এঁটো খাবার খাচ্ছেন কেন? আমাকে বললেই আমি নতুন খাবার এনে দিতাম। দিন আমাকে, আমি খাবার এনে দিচ্ছি। তোর সব খাবারের শেষ লোকমাটা আমিই খাবো, সেটা তুই জানিস। প্রিয়ন্তী যেন আকাশ থেকে পড়ে। এই লোকটা কি বলছে তার বোধগম্য হচ্ছে না, যার দরুন বিস্মিত নয়নে ক্ষীণ কণ্ঠে বলে, মানে কিভাবে? সৌহার্দ্য প্রিয়ন্তীর দিকে এগিয়ে আসে। প্রিয়ন্তীর ওড়নায় জড়ানো কানটার কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে। ইটস ম্যাজিক পাখি। প্রিয়ন্তী কেঁপে ওঠে। দূরে সরে আসতে চাইলে সৌহার্দ্য খপ করে তার হাতটা চেপে ধরে। নিজের শার্টের হাতায় প্রিয়ন্তীর এঁটো মুখটা মুছিয়ে দিয়ে পুনরায় থেমে থেমে হিসিয়ে বলে, অ্যান্ড ইটস লাভ বেবি। প্রিয়ন্তী ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রিয়ন্তীকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। সহসায় প্রিয়ন্তীর কপালে টোকা দিতেই ঘোর কাটে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী লজ্জায় মিয়ে যায়। প্রিয়ন্তীকে লজ্জা পেতে দেখে সৌহার্দ্য উঠে দাঁড়ায়। হাত উঁচিয়ে ঘড়িতে সময় দেখে ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। তবে নিজেকে ধাতস্থ করে প্রিয়ন্তীর দিকে ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলে, এক্ষুনি অফিসে যেতে হবে, ইটস আর্জেন্ট। 2 ঘন্টা বাদে ফিরে আসি, তখন না হয় দেখে নিস। যত ইচ্ছে খুশি তত। আফটার অল আমার বউর ইচ্ছে বলে কথা। প্রিয়ন্তী আরও মিয়ে যায়। লজ্জায় তার চিবুকটা আরও নুয়ে ফেলতে সৌহার্দ্য দুহাতে সেটা তুলে ধরে। প্রিয়ন্তীর মুখটা নিজের দুহাতের মাঝে রেখে শান্ত কণ্ঠে বলে, প্রিয়, ফিরে এসে যাতে তোকে আমাদের ঘরে পাই, তোর আর আমার ঘরে, মনে থাকবে। প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সে মুখে কিছু না বললেও তার ভেতরের সত্তা যেন চিৎকার করে বলছে, আপনি পাবেন না, আমাকে কোথাও পাবেন না। চৌধুরী ভিলার সম্পূর্ণ ড্রয়িং রুমে জুড়ে বিরাজ করছে হাসির খিলখিলানো শব্দ। যে বাড়িটা একদিন আগেও নির্জীব আর নিষ্প্রাণ ছিল, সেই বাড়িটাই আজ পুনরায় পুষ্পের ন্যায় উজ্জীবিত হয়ে উঠেছে বাড়ির কন্যাদের পদার্পণে। এই জন্যই হয়তো কন্যা সন্তানদের বলা হয় বাড়ির ফুলদানি। যে ফুলদানিতে গচ্ছিত থাকে বাড়ির সকল সৌন্দর্য আর সুখের চাবিকাঠি। নাতনিদের হাসির সেই খিলখিলানো শব্দ পেতেই সাদা আর শ্যাওলা রঙের মিশেলের শাড়ির আঁচলখানা কাঁধে জড়াতে জড়াতে নিজের ঘর থেকে বেরিয়ে আসেন রাহেলা বেগম। সহসাই তার চোখ জোড়া স্থির হয় ড্রয়িং রুমে উপস্থিত সকল সদস্যদের উপর। বাড়ির প্রত্যেকটা সদস্যকে একসাথে বসে হাসাহাসি করতে দেখে সত্তরোর্ধ্ব মহিলাটির মুখ ও হাসি ফুটে ওঠে, যার দরুন মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখে কুচু হয়ে ধীর গতিতে এগিয়ে যেতে থাকেন সোফার দিকে। রাহেলা বেগমকে এগিয়ে আসতে দেখে উপস্থিত সকলে চোখ তুলে তাকায়। তবে তাকে দেখে একদলে ছুটে আসে মিহি আর সারা। দুজন দাদিকে দুদিক থেকে জাপটে ধরে আহ্লাদি কণ্ঠে বলে, দাদি, তুমি যাওনি কেন? জানো তোমাকে আমরা কত মিস করেছি। সারার কথায় মিহিও সুর মিলায়। দাদির গায়ের আদুরের ঘ্রাণটা সুখে নিয়ে নিজেও আহ্লাদি কণ্ঠে বলে, সাথে তোমার গায়ের এই গ্রানটাকেও। নাতনিদের আহ্লাদিপনা দেখে রাহিলা বেগমের মুখে পুনরায় হাসি ফুটে ওঠে। কাপা কাপা হাত দুটো নাতনিদের দুগালে ঠেকিয়ে নিজেও আদুরে ভঙ্গিতে বলে, বুবুরে, তোরা কেন এত তাড়াতাড়ি বড় হইয়া গেলি কত? তোরা যদি আজীবন ছোট থাকতি, তাইলে এই বুড়িটা যতদিন বাইচ্চা আছে ততদিন তোগোর লগে থাকতে পারতো। মিহি আর সারার বুকটা ধক করে ওঠে। দাদি রাহেন কথার ইঙ্গিত বুঝতে পেরে আরো শক্ত করে চাপতে ধরে দাদির দুই বাহু। নাতনিদের পাগলামিতে রাহেলা বেগমও চোখ বুজে নেন। এই নাতনিগুলোই যে তার অন্তরাত্মা। দাদি, এটা কিন্তু ঠিক নয়। আপুর বিয়ে হয়ে গিয়েছে বলে শুধু তুমি ওদেরকে আদর করবে? আমি বুঝি তোমার কেউ না? যাও, তোমার সাথে আরই। বলেই নাকের উপরে চশমাটা চোখে ঠেলে দিয়ে বুকে হাত রেখে গাল ফুলায় মিহি। মিহার এহেন কাণ্ডে তিনজনের মুখেই হাসি ফুটে ওঠে। সারা এগিয়ে এসে মিহার কাঁধে হাত রাখে। সোফার দিকে এগিয়ে যেতে যেতে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, মিহা বাবু, তুমি এত হিংসুটে কেন বলো তো? আমাদের বংশে তো এমন কেউ নেই। সত্যি করে বলো তো, তুই আমাদের বংশেরই তো? সারা থামে। মিহাকে তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকতে দেখে মিহা সমেত সোফায় বসে নওশেদ চৌধুরী উদ্দেশ্যে প্রশ্ন করে, বাবা,
আমাদের বংশে কি মিহার মতো এমন হিংসুটে কেউ ছিল? মিহা কার মতো হয়েছে? সারার প্রশ্নে কথা থেমে যায় নওয়াব নওশেদ আর নূর চৌধুরীর। সেই সাথে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির 3 কর্ত্রী ও সাহারা খাতুন। ততক্ষণে মিহি আর রাহেলা বেগমও এসে বসে পড়েছেন সোফায়। ছিল তো, একজন ছিল, সে হচ্ছে তোদের ফুফু। আবার মিহামা একদম তার ফুপুর মতোই হয়েছে। নওশেদ চৌধুরীর কথায় ফোড়ন কাটে নূর চৌধুরী। চোখে মুখে খুশির ঝলকানি নিয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, শুধু হিংসুটে নয়, তার সকল স্বভাব রয়েছে মিহার মধ্যে। মিহার নাক ফুলানো, তেজ দেখানো, সকল কিছুই আমাদের পেরোর মতো, একদম ডেরোস্কোপি। সকলে মুগ্ধ হয়ে শুনতে থাকে। প্রেরণা আহম্মদের কথা উঠলেই যেন বাড়ির পরিবেশটা থমথমে হয়ে যায়। সকল স্মৃতিচারণমূলক কথাগুলো সকলের চোখে ভাসে বাস্তবের ন্যায়। কথাগুলো বলতে বলতে নূর চৌধুরীর চোখ ভিজে ওঠে, সেই সাথে বিন্দু বিন্দু অশ্রু জড় হয় নওয়াব ও নওশেদ চৌধুরীর চোখেও। তখনই নাস্তার ট্রে হাতে ড্রয়িং রুমে প্রবেশ করে পারুল। মাথা নিচু করে একে একে চায়ের কাপগুলো টি টেবিলে রাখতেই পরিবেশকে স্বাভাবিক করতে ছুটে আসে সারা। নিজেও পারুলের সাথে কাজে হাত লাগাতে লাগাতে বাবা চাচার উদ্দেশ্যে বলে ওঠে, হয়েছে হয়েছে, এবার চাটা খাও দেখি। বাবারে বাবা, ফুপি নেই এতগুলো বছর হয়ে গেল, তবুও তার প্রতি তোমাদের আদর একটুও কমলো না। এবার কিন্তু মিহার মতো আমিও জেলাস। সারার কথায় অশ্রুসিক্ত নয়নে 3 কর্তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। সেই সাথে উপস্থিত সকলেও হেসে ওঠে নিঃশব্দে। সারার দেখা দেখে মিহিও ছুটে এসে কাজে হাত লাগায়। নাস্তার প্লেটগুলো টেবিলে রাখতে রাখতে সারার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, বাহ বাহ, বিয়ে হতে না হতেই গিন্নি গিন্নি ভাব। হ্যাঁ রে, আগে তো 1 গ্লাস পানিও ঢেলে খেতি না, আর এখন সকলকে বেড়ে খাওয়াচ্ছিস। ইমপ্রেসিভ। এটা কি আমার দেবর মশাইয়ের ভালোবাসার জাদু? সারা লজ্জা পায়। ধ্যাত বলে পুনরায় এসে বসে পড়ে সোফায়, তবে নিজেকে ধাতস্থ করে আর চোখে তাকায় দরজার দিকে। নিয়ম অনুযায়ী বাড়ির 2 জামাইকে আজ এ বাড়িতে রাত কাটাতে হবে। সারা আড়ষ্ট হয়, লজ্জায় মাথা নুয়ে ফেলতেই দেখতে পায় তার হাত পা মৃদু কাঁপছে। হাত পায়ের কাঁপুনি টের পেতেই তড়িঘড়ি তার ঠান্ডা হাতটা নিয়ে ঠেকায় বুকের বাঁ পাশে। সহসাই পুনরায় টের পায় হাত পায়ের কাঁপুনির সাথে তার বুকটাও কাঁপছে সমান তালে। সারা চমকায়, তার প্রেমের উন্মাদনা এতটা প্রখর ভাবতেই ক্রমশই গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে লজ্জায়। তবে লজ্জার মাথা খেয়ে তার পাষণ্ড বরটা কখন আসবে ভেবে তড়িঘড়ি দৃষ্টি নিক্ষেপ করে দরজায়। সেখানটায় চোখ জোড়া স্থির রেখে বিড়বিড়িয়ে বলে, মনোমুগ্ধকারী আজকে রাতটা না হয় আমাকে দিয়েন, এর পরের রাতগুলো সব আপনার, প্রমিস। সকলে যখন আড্ডার হাসি মজায় ব্যস্ত তখনই সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নেমে আসে প্রান্ত। সদ্য গোসল সেরে আসায় তার চুল থেকে টুপটাপ জল পড়ছে। সেই সিঁড়ির শেষ ধাপটা পার করে আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে বসে পড়ে সোফায়। প্রান্তকে বসে দেখে মিহি এগিয়ে আসে, তার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে নিজেও বসে পড়ে প্রান্তের পাশে। প্রান্ত ভ্রুকুচকে তাকায়, চায়ের কাপটা হাতে নিয়ে সহসায় দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরের দিকে। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে না পেয়ে চায়ের কাপে চুমুক বসাতে বসাতে পারুলের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, পারুল প্রিয় কোথায়? প্রান্তের প্রশ্নে সকলে হকচকিয়ে তাকায়। তাদের মাঝে যে প্রিয়ন্তী অনুপস্থিত সেটা যেন সকলেই বেমালুম ভুলে গিয়েছে। পারুল চুপসে যায়, হাতে ধরা ট্রেটা শক্ত করে খামচে ধরে আশেপাশে চোখ ঘোরাতেই দেখতে পায় সকলে তার দিকে তাকিয়ে আছে প্রশ্নবিদ্ধ নয়নে। তবে এসবের মধ্যে কোনো হেলদোল নেই 3 জন মানুষের। যারা প্রিয়ন্তীর জাত শত্রু তারা কেউ দিব্যি চা খাচ্ছে তো কেউ কেউ ফোন ঘাটছে। পারুল চোখ ঘুরায়, প্রান্তের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলে, প্রিয়বাবু তো বাইক নাই। প্রান্ত ভ্রুকুচকে তাকায়, চায়ের কাপটা নিচে নামিয়ে উৎকণ্ঠ নিয়ে বলে, বাড়িতে নেই মানে? কোথায় গিয়েছে? পারুল আমতা আমতা করে, সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে তো নিজেও জানে না তার প্রিয় বুবু কোথায়, যার দরুন পুনরায় মিনমিনিয়ে বলে, কইবার পারুম না ভাইজান, হ্যারে আমি পুরা বাড়ি খুঁজছি কিন্তু কোনো হানে পাই নাই।
কথাটা শোনা মাত্রই সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিজেকে ঠান্ডা রেখে চায়ের কাপে চুমুক বসাতে বসাতে নওয়াব চৌধুরী বলে ওঠে, তুই ভালো করে খুঁজেছিস তো? প্রিয় হয়তো ওর ঘরেই আছে। আমরা যাওয়ার আগেও তো শুনলাম ও ঘুমাচ্ছে। দেখ গিয়ে, এখনও ঘুমাচ্ছে হয়তো। নওয়াব চৌধুরীর বুকটা ধক করে ওঠে। চায়ের কাপটা টেবিলে রেখে সহসাই তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে যেতে উৎকণ্ঠা নিয়ে পুনরায় বলে, মেয়েটার আবার জটর আসেনি তো? ও তো এতক্ষণ ঘুমায় না। আমি ভালো কইরা খুঁজছি জ্যাঠা, হ্যাঁ তার ঘরেও নাই। নওয়াব চৌধুরীর পা দুটো থেমে যায়। এতক্ষণ মনে সাহস থাকলেও কথাটা শোনা মাত্রই বুকে ধস নামে, যার দরুন নিজেকে সামলাতে না পেরে সিঁড়ির হাতল ধরে বসে পড়তে ছুটে আসে মোহনা চৌধুরী। মিহি উঠে দাঁড়ায়, তবে তার পায়ে শক্তি নেই। কোনো এক অজানা শক্তি যেন তাকে মাটির সাথে আঁকড়ে ধরে রেখেছে, যার দরুন সে ঠায় দাঁড়িয়ে রয় একই জায়গায়। তার কোনো নড়চড় না দেখে উঠে আসে সারা। সকলে পাশ কাটিয়ে হন্তদন্ত হয়ে ছুটে যায় তার ভাইয়ের ঘরে, আর মনে মনে দোয়া করতে থাকে প্রিয়কে যেন সেখানেই পায়। তবে তার সকল দোয়া বিফলে গিয়ে চোখে পড়ে শূন্য রুম। সুন্দর পরিপাটি রুমটা অন্ধকারে নিমজ্জিত, যেখানে প্রিয়ন্তী কেন একটুখানি আলোর রেশ মাত্র নেই। সারাকে যেতে দেখে সকলে শান্ত হয়ে বসে। তারাও নিজেদেরকে মনে মনে সান্ত্বনা দিতে থাকে। সারা যখন দিয়েছে সে নিশ্চয়ই প্রিয়কে নিয়ে ফিরবেই। মেয়েটা হয়তো আবারও ঘুমিয়ে গিয়েছে, নয়তো এই মেয়ে দুদণ্ড বসে থাকার মতো মেয়ে নাকি? তবে তাদের সকল জল্পনা কল্পনাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে একাই ফিরে আসে সারা। সারাকে একা ফিরতে দেখে নওশেদ আর নূর চৌধুরী ছুটে আসে। দুজন সারা দুহাত চেপে ধরে সিঁড়ির দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে, মা, একা এসেছিস কেন? প্রিয় কোথায়? ও আসেনি যে? ওর কি শরীর খারাপ করেছে? ডাক্তার ডাকবো? সারা চোখ তুলে তাকায়। বাবা চাচাকে তার দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্রিয় নেই বাবা, ও কোথাও নেই। আমি সবখানে খুঁজে এসেছি, কোথাও পাইনি ওকে। কথাটা শোনা মাত্রই দুজন গায়ের ভর ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে। সারা হকচকিয়ে যায়। বাবা চাচাকে জড়িয়ে ধরতেই ছুটে আসে মিহি আর রূপালী চৌধুরী। ছেলেদের অবস্থা দেখে রাহেলা বেগম মুখে আঁচল চেপে কাঁদছে। একদিকে নাতনির চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম, অন্যদিকে ছেলেদের এই অবস্থায় তার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। রাহেলা বেগমকে কাঁদতে দেখে মিহা তাকে জড়িয়ে ধরে, তবে এত কিছুর মাঝেও প্রান্ত ঠায় দাঁড়িয়ে থাকে মূর্তির ন্যায়। তার মাথা কাজ করছে না। প্রিয়ন্তী কোথায় যেতে পারে ভেবে সহসায় ছুটে যায় বাগানের ডান দিকটায়। তার মন বলছে প্রিয়ন্তী হয়তো তার মায়ের কবরের পাশেই থাকবে। মেয়েটার যে মন খারাপ হলেই সেখানে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। প্রান্তকে ছুটে যেতে দেখে পিছু নেয় জারিফ, যে এতক্ষণ নিশ্চুপ বসেছিল নীরব দর্শকের ন্যায়। তাদের আজ চলে যাওয়ার কথা থাকলেও তারা যায়নি। মূলত মোহনা চৌধুরীর জোড়াজড়িতেই রুমে গিয়েছে আজকের রাতটা। প্রান্ত বাগানে এসে গলা ছেড়ে ডাকতে থাকে প্রিয়ন্তীকে। সন্ধ্যা হয়ে আসায় বাগানের চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে। সেই অন্ধকার ভেদ করে মৃদু আলোতে বাগানের ডান দিকে ছুটে আসে প্রান্ত। প্রিয়ন্তীর মায়ের কবরটা শূন্যই পড়ে আছে। প্রান্ত শিউরে ওঠে, ভয়ার্ত কণ্ঠে বারংবার ডাকতে থাকে, প্রিয় কোথায় তুই? বেরিয়ে আয়। তুই কি লুকোচুরি খেলছিস? এই পুচকি প্রিয়। প্রান্ত থামে, তার নিঃশ্বাস আটকে আসছে, যার দরুন হাঁটুতে দুহাত ঠেকিয়ে ঘন ঘন শ্বাস টেনে পুনরায় বলে, প্রিয় প্লিজ বেরিয়ে আয়। কেন এমন করছিস বলতো? তোর কি খুব মজা লাগছে আমাদের চিন্তায় ফেলে? আমাদের কিন্তু একদম লাগছে না, ভয় করছে, ভীষণ ভয়। প্লিজ বেরিয়ে আয়। প্রান্ত হ্যালুসিনেট করে। তার মনে হচ্ছে প্রিয়ন্তী বড় গাছটার আড়াল থেকে বেরিয়ে এসে খিলখিলিয়ে হেসে বলছে, প্রান্ত ভাই তুমি এত ভীতু কেন? প্রান্ত ভাই তুমি এত ভীতু কেন? আমাকে খুঁজে না পেয়ে কান্না করছো? তুমি কি বাচ্চা? নিজে থেকে খুঁজে বের করো আমায়, দেখি তো খুঁজে পাও কিনা। তখনই পেছন থেকে প্রান্তের কাঁধে হাত রেখে জারি। প্রান্তের ঘোর কাটে। তার সামনে প্রিয়ন্তীর অস্তিত্ব বিলীন হয়ে যেতে দেখে পুনরায় চিৎকার করে বলে, প্রিয় আবার কোথায় লুকিয়ে গেলি? বেরিয়ে আয়। তোর প্রান্ত ভাই আসলেই ভীত, তার ভীষণ ভয় করছে, তার পুচকিটাকে হারিয়ে ফেলার ভয়। প্রান্ত ভাই ভেতরে চলো,
এখানে কেউ নেই, আমরা না হয় অন্য কোথাও গিয়ে খুঁজি। প্রান্ত হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নেয়। তার চোখ বেয়ে কখন যে নোনা জল গড়িয়ে পড়েছে সেটা সে নিজেও জানে না। জারিফ অবাক হয়ে দেখে, একটা মেয়ের জন্য 4টে পুরুষকে কাঁদতে দেখে নিজেই নিজেকে শুধায়, তুই কি আসলে এই মেয়েটাকে ভালোবাসিস? কই, তোর চোখ দিয়ে তো এক ফোঁটা ও জল বেরোলো না। এমনকি তোর মনটাও তো বিচলিত হলো না মেয়েটার জন্য। তবে কি তোর মন তোকে ধোকা দিয়েছে, নাকি তুই প্রেমিক হিসেবে অধম? ঝিঝি পোকার ডাকে কান খাড়া করে দাঁড়ায় প্রান্ত। সহসাই তার মস্তিষ্কে ধরা দেয় সৌহার্দ্যের কথা। ঝিঝি পোকা যেমন আধারে আলো ছড়ায়, প্রিয়ন্তীও তো সৌহার্দ্যের সেই আধারের আলো। প্রান্ত তড়িঘড়ি পকেট হাতড়িয়ে ফোন বের করে। কাঁপা কাঁপা আঙ্গুলে সৌহার্দ্যের নাম্বার ডায়াল করতে কয়েক সেকেন্ড বাদে কলটা কেটে যায়। প্রান্ত বিচলিত হয়, হাঁসফাঁস করতে করতে পুনরায় সৌহার্দ্যের নাম্বারে ডায়াল করতেই একই ভঙ্গিতে কল কেটে যায় তৎক্ষণাৎ। প্রান্ত পরপর 5 বার চেষ্টা করে। ষষ্ঠবার চেষ্টা করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে, ভাই একটা আর্জেন্ট মিটিং আছে, আল কল ইউ আফটার 30 মিনিটস। সৌহার্দ্য ফোনটা কান থেকে নামাতে প্রান্ত হুড়মুড়িয়ে বলে ওঠে, মোনাফ প্রিয়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শি ইজ মিসিং। সৌহার্দ্য শুনল কিনা কে জানে। অপর পাশ থেকে ফোনের টুট আওয়াজ জানান দিচ্ছে ব্যক্তিটির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে, আকাশের দিকে মুখ করে বিড়বিড়িয়ে বলে, প্রিয় প্লিজ ফিরে আয়, তোকে ওই আকাশের চাঁদটাই এনে দেব, প্রমিস।